দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আমি এখন আলোচনা করব। এই আলোচনা দুটো আপনাদের করা কমেন্টসের উপরে বেস করে। আপনাদের প্রচুর মানুষের কমেন্টস আমি দেখেছি, পড়েছি এবং যতটা বুঝেছি যে এই দুটো বিষয় হচ্ছে একটা ট্রাইব্যুনাল এবং আরেকটা হচ্ছে সেন্ট্রাল গেজেটে নাম প্রকাশ করা। এই দুটো নিয়ে এখনও প্রচুর ধোঁয়াশা রয়েছে। আমি চেষ্টা করছি সংক্ষেপে দুটো বিষয়ে ধোঁয়াশাটাকে ক্লিয়ার করে দেওয়া এবং তারপরে কারা কী করবেন সেটা ঠিক করুন আপনারা। প্রথমে আসি ট্রাইব্যুনালের ক্ষেত্রে। ট্রাইব্যুনাল কি এমন করে অনেকে প্রশ্ন করছেন, এতে বোঝাই যাচ্ছে যে কনফিউশন রয়েছে বোঝার ক্ষেত্রে একটা। এই ট্রাইব্যুনাল হচ্ছে, আপনি মনে করতে পারেন একটা সাময়িক সময়ের ছোট্ট একটা কোর্ট, যেটা সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে বা নির্দিষ্ট কোনো কেসের উপরে শুনানির জন্য তৈরি করে দেয় একটা সাময়িক সময়ের জন্য। অর্থাৎ ওই কেসটা যতদিন না শেষ হচ্ছে ততদিন সেই ট্রাইব্যুনাল কোর্ট কিন্তু একটা সেটা থাকবে। ওই কেসটার নির্দিষ্ট কেসটার শুনানি হয়ে গেলে পরে এই কোর্ট আবার ডিসলভ হয়ে যাবে, আর থাকবে না। আবার নতুন করে কোনো কেসের যখন প্রয়োজন পড়বে সুপ্রিম কোর্ট আবার কিন্তু ট্রাইব্যুনাল গঠন করতেই পারে। তো আপাতত যারা 28 তারিখে ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার পরে ডিলিটেড, ওনারা কেউ ট্রাইব্যুনালের জন্য ওয়েট করবেন না। এটা বলা হয়নি আপনাদের ওয়েট করার জন্য। আপনাদের জন্য এখনও অ্যাপ্লিকেশন চলছে, 6 নম্বর ফর্ম ফিল আপ চলছে এবং হচ্ছে ডিইওর কাছে অ্যাপিল চলছে, আপনারা সেখানে করবেন। তাহলে ট্রাইব্যুনালটা কেন এবং কাদের জন্য করতে বললো? ট্রাইব্যুনালটা করতে বললো সুপ্রিম কোর্ট একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সেই ট্রাইব্যুনালে থাকবে এবং 2জন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল গঠনের কথা চলছে। অর্থাৎ কোর্ট একটা গঠনের কথা চলছে। এখানে শুধুমাত্র যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন, এই আন্ডার অ্যাডজুডিকেশনের যে বিচার চলছে তাদের মধ্যে যারা ডিলিট হচ্ছেন বা আগামীতে হবেন, শুধুমাত্র তাদের জন্য। যারা বর্তমানে ডিলিটেড এবং ডিইওর কাছে আবেদন করছেন বা করতে পারছেন, এখনও সময়সীমা রয়েছে, তারা ডিইওর কাছেই আবেদনটা করুন। আপনারা ট্রাইব্যুনালের জন্য ওয়েট করবেন না। আপনাদের জন্য বলা হয়েছে কি হয়নি এটা কিন্তু এখনও ক্লিয়ার নয়। আপনারা 28 তারিখে তালিকা প্রকাশের পর দেখেছেন যে ডিলিটেড এবং আপনাদেরকে 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে বলেছে। তাহলে বুঝতেই পারছেন যে অ্যাপিল করতে বলেছে ডিইওকে। আর এই যে নতুন ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র অ্যাডজুডিকেশন কেস নিয়েই বলেছে। অতএব বুঝতেই পারছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা, তাদেরকে নিয়েই এই ট্রাইব্যুনালে এখনও অবধি ঠিক রয়েছে যে এদের শুনানিটাই হবে, এদের মধ্যে যারা ডিলিটেড। আর যারা ওখান থেকে বেরিয়ে আসবেন অ্যাপ্রুভড হয়ে, তারা তো অ্যাপ্রুভড, বোঝা গেল। কিন্তু যারা ডিলিটেড হবেন ওনারা, এই ট্রাইব্যুনাল একটা কোর্ট। এবার আসে এই প্রক্রিয়াটা, এই ট্রাইব্যুনাল হচ্ছে একটা সাময়িক সময়ের কোর্ট। এখানে যারা ডিলিটেড হবেন তারা যেভাবে কোর্টে আবেদন করে সেভাবে এখানে আবেদন করতে হবে। আপনার আবেদনের ভিত্তিতে আপনার শুনানি হবে, আপনাকে কাগজপত্র দেখাতে হবে। যদি আপনি ঠিকঠাক দেখাতে পারেন তাহলে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি অ্যাপ্রুভড হয়ে যাবেন কিংবা হবেন না। মানে যদি দেখাতে না পারেন তাহলে হবেন না, যদি দেখাতে পারেন তাহলে হবেন। এটা হচ্ছে ট্রাইব্যুনাল সম্পর্কিত ধারণা। এটা একটা মিনি কোর্ট এবং সাময়িক সময়ের জন্য সুপ্রিম কোর্ট নিজে সেটাকে গঠন করে দেওয়ার কথা বলেছে। এটা যে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কোর্ট প্রয়োজনে এগুলো করে থাকে শুধুমাত্র ওই নির্দিষ্ট বিষয়টাকেই দেখার জন্য। এই ট্রাইব্যুনালে কিন্তু যে কোনো কেস এনারা দেখবেন না। এটা গঠন করার উদ্দেশ্য হচ্ছে শুধু আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড কেসগুলোই এনারা দেখবে, ওনাদের নথিপত্রগুলো খতিয়ে দেখবে। আশা করি বোঝাতে পারলাম। এবার দ্বিতীয় বিষয়টা আসি, সেটা হচ্ছে যাদের নাম ভুল, নামের বানান ভুল, বাবার নাম ভুল, পদবি ভুল, নামে মেজর চেঞ্জ বা এক একটা ডকুমেন্টসে এক এক রকম নাম, আপনারা চাইলে এফিডেভিট করে রাখতে পারেন। সেই এফিডেভিট কিন্তু সর্বত্র কার্যকরী নয়। সাময়িক একটা বা দুটো ক্ষেত্রে একটা এফিডেভিট কাজে দেয়, কিন্তু তার যে পরিধি সেটা ব্যাপক নয়। তো এই পরিধিকে ব্যাপক এবং পার্মানেন্ট করে নেওয়ার জন্য যে সলিউশনের কথা আমি বলেছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড যে গ্যাজেট পাবলিশ হয়, সেখানে আপনার সমস্ত ডিটেলস দিয়ে একটা নোটারি এফিডেভিট করে পাবলিশ করানো, এই সম্পর্কিত ডিটেলস আমি বলেছিলাম। আপনার এবার অনেকে প্রশ্ন করছেন যে জমির দলিল ঠিক করতে পারবো কিনা। দেখুন, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আপনি পড়ে দেখুন। ওখানে কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, সব কিছু বলা আছে। জমির দলিলের নাম পরিবর্তনের আপনার প্রয়োজনই পড়বে না। কেন? কারণ এই যে সেন্ট্রালাইজড যে আপনি গ্যাজেটটা পাচ্ছেন, এটা লাইফ টাইম ভ্যালিডিটি
এবং এর একটা কপি এবং দলিলের একটা কপি একসাথে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে গেল। যদি প্রয়োজন আপনার দলিলের নাম পরিবর্তন করা না যায় তাহলে প্রয়োজন তো নেই, আপনাকে দুটো কপি একসাথে করে দিতে হবে। এটাই প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যখন সেন্ট্রালাইজড গ্যাজেটে নাম পাবলিশ করছেন, এর ফলে আপনার যে চলতি ডকুমেন্টস যেগুলো সেগুলোতে আপনি নামটা পরিবর্তন করে নিন গ্যাজেটটা দিয়ে, একটা একটা করে ডকুমেন্টস। মানে প্রথমে ধরুন আপনি ভোটার কার্ডে ভুল রয়েছে, সেটা আপনি সংশোধন করে নিলেন, ভোটার কার্ড দিয়ে করলেন, আধার কার্ড দিয়ে করলেন, প্যান কার্ড, এভাবে প্যান কার্ড থেকে আবার করলেন রেশন কার্ড, এভাবে একটার উপরে বেস করে একটা একটা করে আপনি ডকুমেন্টসগুলো ঠিক করবেন। তার আগে আপনার যতগুলো ভুল রয়েছে সেটাকে সংশোধন করে একটা নোটারি এফিডেভিট মারফত সংশোধন করে তারপরে আপনাকে সেন্ট্রাল গ্যাজেটের নাম, এই আপনার যতগুলো নাম গ্রাম ভুলভাল রয়েছে ডকুমেন্টসগুলোতে সেগুলো উল্লেখ করে পাবলিশ করতে হবে সেন্ট্রাল গ্যাজেটে। একবার পাবলিশ হয়ে গেলে এটাই হচ্ছে আপনার মূল নথি হিসেবে কাজ করবে, ভ্যালিডিটি লাইফ টাইম। এবং আপনি চাইলে এরপরে আপনার ডকুমেন্টসগুলো এটার উপরে বেস করে ঠিক করাতেও পারেন, নাও করাতে পারেন। যদি না করান তাহলে আপনাকে এই কপিটা সব জায়গায় একটা করে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। এবং যে গ্যাজেট নোটিফিকেশনের ওখানে এটাও বলা রয়েছে যে এরপরেও কিন্তু আপনার কাছে যে আপনি যে গ্যাজেট নোটিফিকেশনটা সাথে করে দিচ্ছেন, তারপরে ধরুন ব্যাংকের অ্যাকাউন্টে আপনার একটা বানান ভুল রয়েছে, এরপরেও ব্যাংক কিন্তু আপনার কাছে এক্সট্রা কোনো ডকুমেন্ট চাইতেই পারে। মানে আপনি এই সেন্ট্রাল গ্যাজেটটা দেওয়ার পরে তারপরে ওনারা আপনার অন্য কোনো ডকুমেন্ট, ওনাদের অন্য কোনো রিকোয়ারমেন্ট রয়েছে, এটা তো আপনার অল ইন অল নয়। এটা শুধু হচ্ছে আপনার যে নামের বা যে বয়সের ক্ষেত্রে কিংবা পিতার নামের ক্ষেত্রে যে বানানগুলো ভুল রয়েছে সেটার একটা প্রমাণপত্র। তো ওনারা তারপর আপনাকে বলতেই পারে যে অ্যাড্রেস প্রুফের জন্য আপনি হচ্ছে আধার কার্ডটা নিয়ে আসেন, এটা কিন্তু বলতেই পারে। আর আপনি যদি এক এক করে সব কারেক্ট করে নিয়ে করে রাখেন তাহলে আপনার সমস্যা কম হবে। এবার অনেকে যে প্রশ্ন করেছে যে মৃত ব্যক্তিদের কি এফিডেভিট করা যাবে, মৃত ব্যক্তি তো নেই, তাহলে ওনাদের আর কি এফিডেভিট করবেন। কিন্তু সমস্যাটা এভাবে সমাধান করা যেতে পারে। দেখুন, আমার পিতা মৃত, এবার আমি যদি ধরে নিই যে আমার ডকুমেন্টসে পিতার নাম ভুল আছে, আমার ডকুমেন্টসটাতে পিতার নাম ভুল আছে, একটা বা দুটো ডকুমেন্টসে মিলছে না, কিংবা বাবার নামে যে দলিল রয়েছে তার সঙ্গে আমার ডকুমেন্টসে সামান্য একটু হেরফের রয়েছে, তা আমি তো এফিডেভিটে করতেই পারবো। আমি এফিডেভিটে করব এই মর্মে যে আমার ডকুমেন্টসে আমার পিতার নাম ভুল রয়েছে, পিতার নাম হচ্ছে এ, আমার ডকুমেন্টসে রয়েছে ডাবল এ, বা পিতার নাম হচ্ছে ডাবল এ, আমার ডকুমেন্টসে রয়েছে এ, এই মর্মে আমি তো এফিডেভিটে করব। করার পরে সেটা সেন্ট্রালাইজড আমি পাবলিশ করব। যিনি মৃত, সমস্যাটা তো উনার নয়, সমস্যাটা তো আমার। তাই আমি কিন্তু আমার ডকুমেন্টসের ভুলগুলোকে এভাবে সংশোধন করে রাখতে পারি যে ব্যক্তি মৃত তার ক্ষেত্রেও। এটাই হচ্ছে আলোচনা এই সেন্ট্রালাইজড গ্যাজেট পাবলিকেশনের ক্ষেত্রে। সেন্ট্রালাইজড অর্থাৎ দিল্লি থেকে যেটা পাবলিশ হয়, আর একটা কলকাতা থেকে পাবলিশড হয় যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গ্যাজেট পাবলিশ করে। এটাও আপনারা চাইলে করাতে পারেন, এটা অনলাইনে অ্যাপ্লিকেশন হয়। কিন্তু দিল্লি থেকে যে গ্যাজেট হয় সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন হয় না, ওর মোড অফলাইনে অ্যাপ্লাই করতে হবে আপনাকে। কিন্তু যখন আপনি সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে সেটা আবার অনলাইনে পাওয়া যায়, শুধুমাত্র ডাউনলোড করে নেওয়া যায়, অন্য কোনো অপশন কিন্তু সেখানে নেই। আপনাদের যেটা সুবিধাজনক মনে হবে আপনারা সেটা করুন। আরেকটা এবার প্রশ্নের উত্তর দিই। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমার এই সমস্যা, আমি কি এটা করব সেটা করব। আমি তো আপনাকে পার্সোনাল কোনো সাজেশন দিতে পারবো না, আমি ওভারঅল ভিডিও করছি, ওভারঅল সকলের জন্য। সকলে দেখছেন, যাদের প্রয়োজন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, যাদের প্রয়োজন নেই শোনারই দরকার নেই। বোঝাতে পারলাম? আপনার যদি মনে হয় যে আপনার এই ভুল রয়েছে এবং আপনি করাবেন তাহলে আপনি করান, আমি আপনাকে সাজেশন দেওয়ার কেউই নই। আপনার যদি মনে হয় যে এই ভুল আমার রয়েছে আমি করাবো না, থাকুক, বা এই ভুল কোনো ভুলই নয়, তাহলে সেটা সেরকমই থাকুক, এতেও কিছু যায় আসে না। কিন্তু আপনি করাবেন কি করাবেন না সেটা আপনার ব্যাপার। আমি এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ আমি পরামর্শ দেওয়ার কে বলুন? আমি পরামর্শ দেওয়ার কে? যে রাস্তাগুলো রয়েছে আমি সেই রাস্তাগুলো দেখাচ্ছি, সেই রাস্তাগুলো দেখাতে পারি বলেই দেখাচ্ছি। বাকি সিদ্ধান্ত নেওয়া আপনার কাজ, সেটা আপনি করুন। এবার আমার অ্যাড্রেস ডিটেলসের ব্যাপারে আসি, আপনার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করব যারা জানতে চাইছেন। আমি দেখুন, আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা কোথা থেকে খুঁজতে হয় জানেন না। এই ভিডিওটার নিচে দেখবেন লেখাগুলো আছে, ওখানে সি মোর যে লেখাটা আছে ওখানে ক্লিক করবেন, দেখবেন নিচে ডেসক্রিপশন বক্সটা খুলে যাবে, সেখানেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং যাবতীয় ডিটেলসগুলো লেখা থাকে। ওখানে টেলিগ্রামটাতে আপনারা জয়েন করতে পারেন। 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে আমি আজকে
ওখানে ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের প্রয়োজন আমাকে ফেসবুক প্রোফাইলে গিয়ে ওখানে মেসেজ করুন বা ফোন নাম্বারটা দিন, অথবা আমি টেলিগ্রামে একটা ভিডিও দিয়ে রাখবো আমার কন্ট্যাক্ট ডিটেলস। যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেবো একটা ফোন নাম্বার, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ অনলি। ওখানে কেউ কল করবেন না, কল আমি রিসিভ করতে পারবো না, কল রিসিভ করার সময় নেই। আমার যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনার সঙ্গে কল করে কথা বলা প্রয়োজন, তাহলে আমি কল করব। আপনি বড়জোর সেখানে ভয়েস মেসেজ করতে পারেন। লিখতে অনেকেরই অসুবিধা হয়, কারণ অনেক লম্বা সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি ভয়েস করতে পারেন। আপনার বিষয়টা আমি পরিষ্কার যদি বুঝতে না পারি, তাহলে প্রয়োজনে আমি আপনাকে কল করব। আপনার নম্বর তো সেখানে থাকছে। এরপরেও যদি দেখি, আমি যে নম্বরটা দিচ্ছি সেটা হোয়াটসঅ্যাপ নম্বর, এরপরে যদি দেখি প্রয়োজন যদি পড়ে, তাহলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে দেবো। যিনারা এই সেন্ট্রালাইজড গ্যাজেট পাবলিশ করতে চাইছেন ওনাদের সকলকে নিয়ে, এবং যত তাড়াতাড়ি অ্যাড হবে তত তাড়াতাড়ি একটা বাল্ক আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারি দিল্লিতে, যাতে তাদের প্রসেসটা শুরু হয়। এবং আরও সবচাইতে ভালো হয় যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে একজন খুব ভালো জানাশোনা একজন ভাই এই দায়িত্বটা নেয়, তাহলে আরও ভালো হয়। কারণ হচ্ছে দেখুন, পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা থেকে আপনারা কন্ট্যাক্ট করছেন। আমার পক্ষে আমার নিজেরও জীবন রয়েছে, সংসার রয়েছে, বাড়ি ঘর রয়েছে, এবং অনেক দায় দায়িত্ব রয়েছে, আমার চাকরি রয়েছে। এগুলো সামলাতে গিয়ে বেশি সময় কিন্তু আমি দিতে পারবো না। এ কারণে ফোন নাম্বার আমি কাউকে দিই না, রিসিভ করা পসিবল নয় জন্য আপনাদের বিষয়টা বুঝতে হবে। তারপরেও আমি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে সময় বের করে আপনাদের দেওয়ার চেষ্টা করি, অত্যন্ত কঠিন সময়ের মধ্যে। তো যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে একজন দুজন বা যে কয়জন হয়, যদি ভালো জানে শুনে স্মার্ট কিছু ভাই বোন এই ফিল্ডে এগিয়ে আসে এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারা যদি এগিয়ে আসে, তাহলে আরও ভালো হয়। তাহলে আমরা একটা গ্রুপ করে সেখানে আমরা সেন্ট্রালাইজ যে গ্যাজেট পাবলিকেশনের কাজটা, এই কাজটাতে মানুষকে অনেক সুন্দরভাবে গুছিয়ে হেল্প করতে পারি। যারা অনেকে এসে আমাকে হোয়াটসঅ্যাপ এ জিজ্ঞেস করছেন, দাদা এই কাজটা করব, কত নেবেন কত নেবেন, আমি কিন্তু এরকম হলে কোনো কথা বলবো না। আমি পরিষ্কার বলছি, আমি ভিডিওতে জানিয়েছি, আবার জানাচ্ছি যে ফিস্টের কথা আমি বলেছি মেবি সেটা ভ্যারি করতে পারে। মানে হচ্ছে আপনার যে কথাটা বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ভ্যারি করতে পারে বলতে ওই সমস্ত প্রসেসটা কমপ্লিট করার পর আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেই ডকুমেন্টসগুলোকে হার্ড কপিসগুলোকে রেজিস্টার পোস্টের মাধ্যমে যখন ওনাদের কাছে পাঠাতে হবে, সেই খরচাটা এক্সট্রা পড়তে পারে, এই খরচাটা এক্সট্রা পড়তে পারে। আর বাকি এমনি খরচা হচ্ছে 6 থেকে 8,500 এর মধ্যে থাকবে টোটাল, ইনক্লুডিং এই যে রেজিস্টার্ড পোস্ট বললাম এটা নিয়ে, এর মধ্যেই আপনাদের খরচাটা হয়ে যাবে। এর মধ্যে খরচাটা আপনাকে কিভাবে করতে হবে, প্রথমে আপনি পেপারস দেবেন, ডিটেলস দেবেন, আপনার যে এফিডেভিট সেটা তৈরি হবে। তৈরি হওয়ার পর যে সিডিটা তৈরি হবে, যখন সিডিটা তো অতি অবশ্যই MS DOS-এ তৈরি করতে হয়, এই সিডি তৈরির প্রক্রিয়াটা যখন শুরু হবে তখন 3,000 রুপিস আপনাকে পে করতে হবে, অর্থাৎ 3,000 টাকা দিতে হবে। এবং তারপর নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের জন্য আর কোনো টাকা দিতে হবে না, সব এখানে ইনক্লুডেড। এই যে 3,000 টাকা আপনি দিচ্ছেন এখানে ইনক্লুডেড। এটা কাজ হয়ে যাওয়ার পর বাকি যখন আপনার সব কমপ্লিট এবং ফাইনাল সাবমিশন করা হবে আপনার ডকুমেন্টসটাকে পাবলিকেশনের জন্য, তার আগে ফুল পেমেন্টটা করে দিতে হবে। এই যে টাকাটা ভ্যারি করছে 6 থেকে 8.5, এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনি ফাস্ট ট্র্যাক করবেন নাকি নর্মাল করবেন। ফাস্ট ট্র্যাক মানে হচ্ছে 25 থেকে 45 দিনের মধ্যে আপনার গ্যাজেটের নাম চলে আসবে এবং আপনি সেটা পেয়ে যাবেন। এবং নর্মাল প্রসেসে হচ্ছে আপনার 90 দিন অবধি সময় লাগবে, এই কারণে টাকাটা একটু ভ্যারি করছে। এটাই ছিল বার্তা। বাকি ডিটেলসের জন্য পরে ভিডিওটি দেখুন, সেখানে আমি কন্ট্যাক্ট ডিটেলসটাও দিচ্ছি। এবং আমার ডেসক্রিপশন বক্সে চেক করুন, আমি আমার SIR অ্যান্ড সেন্সাস পেজ, ফেসবুক পেজ সেটা দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি, এবং আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা যোগ দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নম্বরে এসে কেউ পার্সোনাল কোশ্চেন্স করবেন না, কারো পার্সোনাল হাই হ্যালো আমাকে জানানোর দরকার নেই, শুধু প্রয়োজনটা জানাবেন, শুধু প্রয়োজন। আপনার যদি প্রয়োজন থাকে, যদি না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। আর আপনারা যারা আমাকে বলেন যে আপনার পাশে আছি, পাশে থাকবো, তারা ভিডিওটাকে হাইপ দিতে ভুলবেন না। হাইপ, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না, লাইক দিতে পারেন, হাইপ দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।